সাদিফ আমাকে কোলে নিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, আর ডাক্তার বামে তাকাচ্ছে না। খালু, খালামণির সামনে কি একটা অবস্থা শুরু করলেন উনি। একে তো আমাকে বলেছে বিরক্ত না করতে, এখন আবার কোলে নিয়ে ইজ্জতের ফালুদা বানাচ্ছে। একেবারে রুমে নিয়েই আমাকে কোল থেকে নামিয়ে দিল আর নিজে সোফায় গিয়ে বসলেন। আমি উনার দিকে মুখ ফুলিয়ে তাকিয়ে রইলাম, আর বুঝতে চাচ্ছি উনি আসলে কি করতে চাইছেন। তো কি যেন বলছিলি? চলে যাবি? আমার সাথে ঘুমাবি না? একদম মেজাজ খারাপ হয়ে গেল। কোমরে হাত দিয়ে রাগী গলায় উনাকে বললাম, কেন থাকব আপনার সাথে? আপনি না বললেন আপনাকে বিরক্ত না করতে? তাহলে আমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? সাদিফ আমার কথা শুনে হাসতে লাগল। এইটুকুন মেয়ের আবার সেলফ রেসপেক্ট? শুনো, তোমার সেলফ রেসপেক্ট অন্যদের সাথে দেখাবে, এই সাদিফের সাথে দেখাতে আসবে না। আর ঘাড়তেরামি করছো কেন আমার সাথে? কি সমস্যা? কিছু না বলেই ওয়াশরুমে চলে যাচ্ছিলাম, অমনি সাদিফ এসে আবার আমাকে কোলে নিয়ে নিলেন। কি শুরু করলেন? এভাবে হুটহাট কোলে নেন কেন? ভয় লাগে আমার। ওকে নামিয়ে দিচ্ছি বলেই আমাকে সাদিফ নিচের দিকে ফেলে দিতে নিলেই আমি আম্মু বলেই উনার গলা জড়িয়ে ধরলাম, আর উনি ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। আমাকে একদম উনার কাছে নিয়ে কপালে চুমু দিতে লাগলেন। কিন্তু আমি কোনো রিয়েক্ট করছি না, কারণ আমি এখন রেগে আছি উনার সাথে। সাদিফ আমাকে কোলে করে ব্যালকনিতে নিয়ে গেলেন। আমাকে কোলে নিয়েই ব্যালকনিতে থাকা চেয়ারে বসে পড়লেন। উনার রুমের ব্যালকনিটা অনেক সুন্দর। পুরো ব্যালকনিতে নানা ফুলের গাছ লাগানো, অনেক সুন্দর কালারিং লাইট লাগানো। উনার রুমটা একদম এক কোণায়। এদিকে জাস্ট বাড়ির বড় উঠান আর দূরের বড় খোলা মাঠ ছাড়া আর কিছুই দেখা যায় না। সাদিফের কোলে বসেই আমি দূরের ওই খোলা মাঠটাই দেখতে আছি। হঠাৎ পেটে ঠান্ডাটার কিছু অনুভব করে কেঁপে উঠলাম। শাড়ির উপরে পেটে হাত রেখে বুঝতে পারলাম সাদিফই আমার পেটে হাত দিয়ে রেখেছেন। সাদিফের দিকে ফিরতেই দেখলাম উনি আমার দিকে নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন। সরি বাবুই, তখন আমার মেজাজ খুব খারাপ ছিল। তুমি তো জানোই রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আর ওই ইমরানের সাহস কি করে হয় আমার বউয়ের হাত ধরার। যখন ইতেকে আমার মন মতো মারতে পারি নাই তখন আমার মেজাজ আরও বিগড়ে গিয়েছিল। তাই আর রাগটা তোমার উপরেও লেগেছিল, কারণ যখন তোমার হাত ধরেছিল সে তখন তুমি ওকে জোরে একটা থাপ্পড় দাওনি কেন? তোমাকে আরও স্ট্রং হতে হবে। উনার কথাগুলো ভেবে দেখলাম আসলেই তো আমার উচিত ছিল তখন প্যানিক না হয়ে ইমরানকে উচিত শিক্ষা দিতে। সরি, আসলে এমন সিচুয়েশনে আমার মাথা ঠিক থাকে না। আমি খুবই ভয় পেয়ে যাই তখন, মাথাই কাজ করে না। আমি জানি বউ, বাট তাও তোমাকে চেষ্টা করতেই হবে। আমি কিছু বলতে যাব তার আগেই সাদিফ আমার পেটে জোরে চিমটি দেই। উফ অফ, আল্লাহ, কিরে এমন করলেন? কথাটা শেষ করতে পারলাম না। সাদিফ আমার ঠোঁট উনার ঠোঁট দ্বারা বন্ধ করে দিয়েছেন। ক্রমাগত উনি আমার ঠোঁটে চুমু দিতেই থাকলেন আর আমার পেটে স্লাইড করতে লাগলেন। আর আমি উনার চুল আর ঘাড় আঁকড়ে ধরলাম। ঠোঁটে চুমু দেওয়া শেষে এবার আমার গলা আর বুকের উপর আক্রমণ শুরু করলেন। উনার এক একটা চুমু আমার কামড়ের মতো লাগছে। কিভাবে জ্বলছে ঠোঁট আর গলা। কাপা কল কণ্ঠে উনাকে বলে উঠলাম, স্টপ প্লিজ। কি করছেন কি?
কিন্তু সাদিফ তো উনার মতোই আছেন, আমার কথাই শুনছেন না। এবার আমার গলায় নাক ঘষতে ঘষতে নেশাগ্রস্ত ভয়ে যে বলতে লাগলেন, পাগল করে দিবি আমাকে তুই। আমি চেয়েও আমার বউকে নিজের করে নিতে পারছি না, আর না পারছি নিজের আদরকে কন্ট্রোল করতে। কি করব বলো? আমাকে কেন তোমার নেশায় এতটাই বোধ করেছ? একবার পারিবারিকভাবে তোমাকে আপন করে নিয়ে নিই, এরপর তোমাকে সম্পূর্ণ রূপে আমার করে নিব। সাদিফের কথায় একটু শান্তি পেলাম। না হয় আজকে ভেবেছিলাম আজ আমার আর রক্ষা নেই। উনার চুলে হাত বুলাতে লাগলাম আর সাদিফ আমার গলায় যে কামড় দিয়েছেন সেগুলোতে ছোট ছোট চুমু দিতে লাগলেন। একটু পরেই সাদিফ আমাকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিল আর টি শার্ট খুলে নিজে আমার পাশে শুয়ে পড়লেন। বেচারা আমার জন্যে লাইট জ্বালিয়ে রাখেন। খুব বুঝি উনার যে কষ্ট হয় এমন লাইট জ্বালিয়ে ঘুমাতে, কিন্তু লাইট অফ করলে আমার মনে হয় কেউ এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। গায়ে পাতলা কম্বল টেনে নিয়ে সাদিফ আমার বুকে মুখ গুজে দিল আর শাড়ি সরিয়ে কোমর জড়িয়ে ধরলেন। এরপর আরেক হাত দিয়ে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। আমি আলতো হাতে আমার সাদিকে জড়িয়ে ধরলাম। উনার গরম গরম নিঃশ্বাস আমার বুকে লাগলেই অজানা এক ভালো লাগায় মনটা ভরে যায়। রাতে যেমনই ঘুমায় না কেন সকালে উঠে আমি আমাকে উনার বুকের ভিতরেই আবিষ্কার করি। আর উনার তো আমার পেটে কোমরে হাত রাখলে মনে হয় ঘুমই আসে না। ঘুম ভেঙেছে অনেকক্ষণ হলো, কিন্তু সাদিফের উঠার কোনো নামগন্ধ নেই। এদিকে প্রায় 9টা বেজে যাচ্ছে। কাজের মহিলা থাকলেও সবাই খালামণি আর আমার হাতের খাবারই খাই, আর বেশিরভাগ কাজ আমি আর খালামণি মিলেই করে ফেলি। আর কাজের মহিলারা ঘর মুছে, ঝাড়ু দেওয়া, খালামণি আপুদের কাপড় ধোয়া, জিনিসপত্র মোছা এসব কাজ করে। আমার আর সাদিফের কাপড় আমি ধুয়ে দিই, আর বেশিরভাগ সময় সাদিফ নিজের কাপড় নিজেই ধুয়ে নেন। সাদিফের নাকি নিজের কাপড় বুয়াদেরকে দিয়ে ধোয়াতে ভাল লাগে না। কেন আল্লাহ জানে। আপনি কি উঠবেন? 9টা বেজে গেল তো। খালামণি একা একা সব কাজ করছেন, ছাড়েন না। আমার কথায় সাদিফ আমাকে উনার বুকের সাথে আরো ডিপলি জড়িয়ে নিলেন। উফ অফ, তুমি এভাবে আমার সাথে লেপ্টে থাকো সারা রাত। আমার যে কি সুখ লাগে বউ। তোমাকে ফেলে অন্য পাশ ফিরতেই ইচ্ছা করে না। হইছে, বুঝলাম। এবার তো ছাড়ুন, লেট হচ্ছে। এবার উনি আমাকে ছেড়ে উঠে বসলেন আর আমিও উঠে বসে শাড়ি ঠিক করে চুলে খোপা করতে লাগলাম। সাদিফ উনার চোখ কচলিয়ে আমার দিকে চোখ বড় করে তাকিয়ে থাকলেন। আমি উনার এমন চাহনিতে নিজের শাড়ি ঠিক করতে লাগলাম। কিন্তু শাড়ি তো ঠিকই আছে। ওহ মাই আল্লাহ, বাবুই, কাল রাতে আমি তোমাকে এভাবে কামড়িয়েছি। আমাকে বলো কি কেন তুমি? আল্লাহ! সাদিফ আমাকে চিল্লিয়ে কথাগুলা বলেই আমাকে ধরতে চাইলে আমি দ্রুত বেড থেকে নেমে যাই। আয়নায় দাঁড়িয়ে দেখলাম গলা আর বুকে একদম লাল লাল দাগ হয়ে আছে। আল্লাহ! কি করছেন উনি এগুলা? এই, আপনি কি করছেন এগুলা? এভাবে ট্যাটু করলেন কেন? আমি আপনাকে কোনো ট্যাটু করেছি নাকি? কিন্তু আপনি তো আমার অবস্থা 12টা করে দিয়েছেন। কালকে রাতে আমার কথা শুনলে কি হতো? আয়না থেকে চোখ ফিরিয়ে পিছে ফিরতেই দেখি উনি বেড গুছিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। এইসব নিউলি ওয়েড কাপলদের জন্যে একদম নরমাল। আর শুধু নতুন বিয়ে কেন, তোমাকে তো আমি সারা জীবনই কামড়াব। হা হা হা। যেদিন তোমাকে নিজের করে নিব, সেই দিন তো আরো বেশি ট্যাটু করে দিব। হা হা হা। কি অবস্থা!
এত বেশরম লোক। সাদিফ আমাকে জড়িয়ে ধরতে নিলেই আমি উনাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। নাস্তা সেরে খালু আর সাদিফ অফিসের জন্যে বেরুচ্ছে তখনই মামা দরজা দিয়ে প্রবেশ করতে লাগলেন। মামার চোখে মুখে প্রচণ্ড রাগ। ঘরে ঢুকেই মামা চিল্লাতে লাগলেন, তাসফিয়া, না বললে তো জানতামই না যে তোমরা এত বড় কথা আমার থেকে লুকিয়েছ। শেফার সাহস কেমনে হয় ওর মা ভাইয়ের অবর্তমানে সাদিকে বিয়ে করতে? আর সাদি, তুই কি ছোট নাকি? নিজের খালাতো বোনকে কেউ বিয়ে করে? সরি মামা, মাফ করবেন, বাট আমি শেফাকে জোর করে বিয়ে করেছি। ও করতে চাইনি আমাকে বিয়ে, কিন্তু আমি ওকে হারাতে চাই না, তাই শেফাকে একেবারে নিজের করে নিয়েছি সারা জীবনের জন্যে। মানে ছোট ভাই। সাদি শেফাকে ভালোবাসে, সেই 4 বছর আগের থেকে। আর এই জিনিসটা আমরা জানি, যে বিয়ে পরের হওয়ার কথা সেটা আগে হয়ে গেল। বড়াপা সব ক্লিয়ার করে বলো আমাকে। আর তাসফিয়া কেমনে জানলো সব বলো। এরপর সাদিফ, খালামণি সব ঘটনা বললেন, সাথে কালকের রেস্টুরেন্টের ঘটনাও। সব শুনে মামার মেজাজ ঠান্ডাক্তার হল, কিন্তু মামা খুবই আফসোস করতে লাগলেন। তাসফিয়ার কথা শুনে মামা খুব বড় ভুল করেছেন, এমনটাই মামার ধারণা। মামার সাথে কথা বলেই সাদিফ আর খালু অফিসে চলে গেলেন। আর মামা দুপুরে খেয়ে যাবেন। মামারও কত কাজ, কিন্তু মামা আমাকে কষ্ট দিয়ে কথা বলেছেন, তাই মামা আমাকে সরি বলেছেন। কিন্তু আমি মামাকে বললাম আমার অভিমান তখনই ভাঙবে যখন মামা দুপুরে আমার হাতের রান্না খেয়ে যাবেন। আমার হাতের রান্না খাবেন বলে মামা দুপুর পর্যন্ত থাকবেন। এভাবেই দিন চলছিল। সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে গেলাম, কিন্তু ভালো করে ক্লাস চলে না এখনো। ভাই, মা, দাদি ইন্ডিয়া থেকে এখানেই এসেছেন। খালামণি আদেশ দিয়েছিলেন ইন্ডিয়া থেকে উনারা যেন এখানেই আসেন। ভাইরা ইন্ডিয়া থেকে এসেছেন প্রায় 1 সপ্তাহ হল। আর আজকেই ওরা সবাই সিদ্ধান্ত নিবেন আমার আর সাদিফের বিয়েটা সবার সামনে কিভাবে প্রেজেন্ট করবেন। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, আগামী পরশু সাদিফ আর আমার আগদের অনুষ্ঠান করা হবে ঘরোয়াভাবে। আর এই মাসের শেষেই ভাইয়ার বিয়ের ডেট ফিক্সড করা হল। দুপুরে ভাইয়ার বিয়ে হবে, আর রাতের বেলা আমাকে সাদিফের হতে তুলে দিবেন। সাদিফদের আলাদা অনেক বড় প্রোগ্রাম করা হবে, কিন্তু আমাদের ভাইয়ার বিয়েটা বড় করে প্রোগ্রাম করা হলেও আমারটা জাস্ট ক্লোজ আত্মীয়দের মাঝেই করা হবে। এই ডিসিশনে সবাই খুশি, কিন্তু বিপত্তি ঘটল তখনই যখন মা বলল, শেফা, মা, প্যাকিং করে নে সব, কালকে তোকে আমাদের সাথে বাসায় ব্যাক করতে হবে। ও যাবে মানে? ও কেন যাবে তোমাদের সাথে? আমার বউ ও। ফুল, তুমি কোথাও যাচ্ছ না? খালামণি, ফুল যাবে না কোথাও, আমার বউ আমার সাথে থাকবে। এভাবে হই না সাদি, মানুষে কি বলবে বল, পরে শেফারই বদনাম হবে। শেফাকে কালকে যেতে হবে বাবা। মা, ফুলের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব জাস্ট, আর কেউ না। আমার বউ ও, আমার প্রিয়তমা, ওকে আমি কোথাও যেতে দিব না। সোফায় লাথি মেরে কথাগুলো বলেই উনি উপরে চলে গেলেন। মা, খালামণি, আমি উনাকে বুঝিয়ে বলবো, তোমরা প্লিজ টেনশন করো না। উপরে গিয়ে দেখলাম উনি রুমে নেই, কিন্তু ব্যালকনিতে গিয়ে দেখলাম সাদিফ আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
আমি উনাকে আলতো করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আর সাদিফ উনার পেটে আমার রাখা হাতের উপর হাত রেখে বললেন, বাবুই, তুমি কোথাও যাবা না। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব? তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুমই আসবে না। আমি দুষ্টামি করে বললাম, বিয়ের আগে কেমন করে ঘুমাতেন আমায় ছাড়া? তেমন করে ঘুমাবেন আর কি। আমার কথা শুনে আমাকে সাদিফ উনার দিকে ফিরিয়ে আমার গাল ধরে বললেন, বেশি বক বক করবি না। তখন আমি বিবাহিত ছিলাম না, কিন্তু এখন আমার বউ আছে। আমার বউ আমার জান। আমি তার সাথেই থাকব। আর তুইও আমার সাথেই থাকবি। তোকে ছাড়া থাকার কথা আমি ভাবতেও পারি না। বলেই আমার জড়িয়ে নিলেন নিজের সাথে। আমি তো নিচে বলে এসেছি আমি উনাকে রাজি করাব, কিন্তু উনাকে ছাড়া থাকার কথা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আর উনার এই জেদের কাছে আমি পেরে উঠব কিনা আমার জানা নেই। এই কয়দিনে সাদিফ যে আমার অভ্যাসে পরিণত হয়েছে। ব্যাগ গুছিয়ে খালামণির সাথে বসে আছি বেডের উপর আর ভাবছি সাদিফ কখন আসবে। সাদিফের অফিস শেষে উনি আর আপুরা মিলে শপিং করতে গেলেন আমার আর উনার আগদের জন্যে। মা, ভাইয়া, দাদি বিকালের দিকে রওনা দিল বাসার উদ্দেশ্যে। কিন্তু সাদিফই আমাকে বাড়িতে দিয়ে আসবেন এমন এক হুকুম দিয়ে রাখলেন। কালকে উনাকে অনেক কষ্ট করেই মানিয়ে নিয়েছিলাম। আমি ভাবতেও পারি নাই সাদিফ আমার কথা শুনে আমাকে বাসায় যাওয়ার জন্যে পারমিশন দিয়ে দিবেন। কাল রাতে ঘুমানোর সময় সাদিফকে একদম শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। আমার এভাবে জড়িয়ে ধরাতে উনি আমাকে বললেন, কি বউ, আজকে এত টাইটলি জড়িয়ে ধরলা, কিছু বলবা নাকি? উনার কথায় উনার বুকে মুখ গুজে দিল আর কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম, কালকে আমি যাই মায়ের সাথে, প্লিজ। আমার কথা শুনে সাদিফ উনার বুক থেকে আমার মাথা উঠাতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু আমি সাদিফকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রইলাম। না হয় আমার গাল লাল হতে 2 সেকেন্ড লাগবে না। কি বললি তুই? তুই বাসায় যাবি? এটা কি আমাকে ভালোবাসো না আমি তা জানি, তাই বলে আমাকে ছেড়ে চলে যাবে? তোমার আমাকে ছাড়া ঘুম আসবে কিন্তু আমার তোমাকে ছাড়া ঘুম আসবে না, বুঝছিস? চিল্লিয়ে সাদিফের কথায় বুঝলাম আজকে কপালে দুঃখ আছে। কিন্তু আমি আরো উনার গা ঘেঁষে উনার বুকের ভিতর থেকে বলতে লাগলাম, শুনেন, সব সময় চিল্লালে হয় না। আপনি কথাগুলো একটু বুঝেন। দেখেন, আপনি এভাবে জিদ করলে কেমনে হবে? কিছুদিন পরেই তো আপনার কাছে চলেই আসব। মা, খালামণি আপনার জন্যে কষ্ট পাবে। এটা কি চান আপনি? আমাদের বিয়েটা সবাই মেনে নিয়েছে। জাস্ট আপনি মা আর খালামণির কথাটা পালন করেন, তাতেই উনারা অনেক খুশি হবেন। আমি নিচে সবাইকে বলে এসেছি আপনাকে আমি মানিয়ে নিব। আর এখন আপনি আমার কথা না শুনলে সবাই বলবে শেফার নিজের কোনো স্বাধীনতা নেই। তাহলে আপনারই বদনাম হবে। বলবে সাদিফ শেফাকে নিজের মন মতো করতে দেয় না। আমার কথাগুলো শুনে সাদিফ আমার কোমর থেকে হাত সরিয়ে নিলেন আর আমাকে ঠেলে সোজা হয়ে শুয়ে গেলেন। উফ, রাগে বোম হয়ে গেছেন। কিন্তু থেমে থাকলে হবে না। আমি সাদিফের বুকের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আর উনি চোখ অফ করে রাখলেন। এই শুনেন না, আমি এসব কেন বলছি জানেন? যাতে আপনার নামে কেউ কিছু বলতে না পারে। মা, খালামণি আপনার জেদের কারণে মুখে কিছু না বললেও মনে মনে কষ্ট পাবেন ঠিকই। এই না। সাদিফ কোনো রেসপন্স করছেন না।
তাই উনার মন নরম করতে উনার বুকের উপর ছোট ছোট চুমু দিতে লাগলাম। এরপর উনার গালে কপালে একনাগাড়ে কিস করতে লাগলাম। হঠাৎ সাদিফ আমার মাথা চেপে ধরে আমাকে শুইয়ে আমার উপরই উঠে গেলেন। ঠোঁটে, গলায়, বুকে ইচ্ছামতো কিস, কামড় দিতেই লাগলেন। আর আমি উনার পিঠ খামচে শেষ করছি। ক্লান্ত হয়ে সাদিফ আমার বুকের উপরে শুয়ে পড়লেন। আর আমার তো দম বন্ধ অবস্থা। এত ওজনের একটা মানুষ আমার মতো শুটকির গায়ের ওপর শুয়ে আছেন। দম বন্ধ তো হবেই। তবে বেশ ভাল্লাগে উনার সব আদরই। সাদিফের মাথায় চুমু দিচ্ছি আর পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। তুই দেখি আমাকে বুঝিয়ে নেওয়ার জন্যে একেবারে কোমর বেঁধে নেমেছিস মাঠে। এই সব ট্রিক্স কার থেকে শিখেছিস? তোর আদরকে উপেক্ষা করার মনোবল আমার নেই। এটা জেনেই কি এই ট্রিকটা অ্যাপ্লাই করেছিস? আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ। আমার জামাইকে আমি চিনব না? প্লিজ যেতে দিন না। আপনি তো এমনিও আমাকে পড়াতে যাবেন। কয়েকদিন পর থেকে হুড়ুস্থুল পড়ালেখা শুরু করতে হবে। আর আপনার বউকে আপনার যখন ইচ্ছা দেখতে যাবেন। কেউ কি কিছু বলবে নাকি? সাদিফ আমার দিকে তাকিয়ে আমার ঠোঁটে ছোট ছোট চুমু দিতে লাগলেন। ওকে, ফাইন, যাও। কিন্তু আমি দিয়ে আসব। সেটা রাতে হোক বা দিনে। খালামণিরা ওদের টাইম মতো যাবে। আর তুমি তোমার জামাইয়ের সাথে যাবে। অফিস শেষে তোমার আপুদের নিয়ে শপিং করতে যাব। আগদের কেনা কাটা আছে তো নাকি? আর তোমাকে নিয়ে যেতাম, কিন্তু আমি চাই তুমি তোমার বরের পছন্দের জিনিস পরবে। আচ্ছা, আপনি যেমন ভালো বুঝেন। এবার ঘুমিয়ে যান। সকালে নামাজে উঠতে হবে তো। হুম। শুয়ে আছি দেখছ না? এভাবে আমার উপরে? তো কিভাবে? কালকে থেকে একা ঘুমাতে হবে ভাবতেই আমার কষ্ট হচ্ছে। কেন ব্যথা পাচ্ছ? এত বড় মানুষ আমার উপর শুয়ে আছে আর ব্যথা পাব না? কিন্তু তাও বেচারা আমার জন্যে আমাকে বাসায় যেতে দিবেন বলে রাজি হয়েছেন, আর আমি সামান্য ব্যথা সহ্য করতে পারব না? না, ব্যথা পাচ্ছি না। শুয়ে থাকুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সাদিফ আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে শাড়ির আঁচল টান দিয়ে খুলে দিল। আমি চোখ বড় করে তাকাতেই উনি বললেন, এতদিন বউ ছাড়া থাকব? আদর তো পুষিয়ে নিই। এরপর আমার পেটে, বুকে ইচ্ছামতো উনার মন ভরে কিস আর কামড় দিতে থাকলেন। আর আমি আবেশে উনার কোথায় খামচি দিচ্ছি কিছুই বুঝছি না। আদর শেষে উনি আবার আমার উপরে উঠে ঘুমিয়ে গেলেন। যাক, যত কষ্ট হোক, এই মানুষটাকে আমি রাজি করাতে পেরেছি। এটাই অনেক। রাত 10টার দিকে সাদিফ আর আপুরা এলেন। হাতে উনাদের এতগুলা প্যাকেট। সবাই নিচ থেকে একেবারে রুমেই এসে একে একে সব জিনিস দেখতে লাগলেন। তবে আমার জন্যে করা শপিংগুলো সাদিফ খালামণিকে আলাদাভাবে দেখালেন। আমাকে দেখাননি। এমনকি সাদিফের জিনিসগুলো দেখায়নি। কি এমন জিনিস আর জামা কাপড় কিনলেন আল্লাহ জানে। ডিনার শেষে একেবারে আমি আর সাদিফ মিলে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় এক অদ্ভুত মায়া কাজ করছিল। খালামণি আপুরা খালু ওদেরকে অনেক বেশি মিস করব আমি। আর সবচেয়ে বেশি মিস করব আমার আর সাদিফের একসাথে কাটানো মোমেন্টগুলো। এসব ভাবতে চোখে পানি চলে এলো। শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় আমিই মনে হয় সে প্রথম মেয়ে যে কান্না করছে। খালামণি আর আপুরা আমাকে জড়িয়ে ধরেছিলেন অনেকক্ষণ। সাদিফ বলতে লাগলেন, তুই মনে হয় প্রথম মেয়ে যে শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় কান্না করছিস। তা ওদের জন্য কান্না করছিস নাকি নিজের বরের জন্য?
আমি রাগী চোখে তাকাতেই খালামণি বলে উঠলেন, তোর জন্য কেন কান্না করবে? আমার মেয়ে তো আমাদের জন্য কান্না করছে। হা হা হা। মা বুঝোনি তুমি? চলো ফুল, অনেক লেট হচ্ছে, আমাকে আবার বাসায় ব্যাক করতে হবে। আল্লাহ হাফেজ শেফা, আমরা তোকে অবশ্যই দেখতে যাব। অবশ্যই যাবে। আল্লাহ হাফেজ। মুচকি হেসে আমি সবার থেকে বিদায় নিয়ে নিলাম। বাসায় পৌঁছাতেই প্রায় 12টা বেজে গেল। সাদিফ লাগেজ আর শপিং ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে নিলেন। গাড়ি গেটের ভিতরে রাখেননি আজকে, বাহিরেই রেখেছেন। বাসায় বেল দিতেই ভাইয়া দরজা খুলে দিল আর সাদিফের হাত থেকে লাগেজ ব্যাগ নিয়ে নিলেন। আর মা আসতেই উনি মাকে সালাম করে জড়িয়ে ধরলেন আর আমি মায়ের সাথে দেখা করে দাদির কাছে গেলাম। আমি দাদির সাথে দেখা করে নিজের রুমে যেতে নিলাম, তখনই দেখি সাদিফ আর ভাইয়া দাদির রুমে আসছেন। মা উনার জন্যে ফ্রুটস কাটতে লাগল আর মিল্কশেক বানিয়ে দিল আর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আজ কেন যেন ভয় লাগছে না রুমে একা থাকতে। অবশ্য ভাই সাদিফ সবারই কথার আওয়াজ শোনা যাচ্ছে, তাই হয়তো ভয় করছে না। একটা টপস আর পালাজো পরে নিলাম, বাসায় তো এগুলাই পরি। আর এখন সাদিফকে লজ্জা পাবো কেন? উনি তো আমারই জামাই। আর সাদিফ আমাকে এমনিও আঁচল ছাড়া দেখেছে, সেখানে তো এসব কিছুই না। ড্রেসিং টেবিলের সামনে বসে লোশন লাগাচ্ছি আর তখনই মা এসে বলল, সাদিফ ডাক্তার ছে তোকে। চলে যাচ্ছে ও, বলেই মা চলে গেল। মায়ের কথা শুনে আমি তাড়াতাড়ি স্কার্ফ গলায় জড়িয়ে নিয়ে বেরুতে যাব, তখনই দেখলাম সাদিফ আমার রুমে আসলো। আমার কাছে এসে আমার উপর থেকে নিচে চোখ বুলিয়ে আমার 2 কাঁধ ধরে উনার কাছে টেনে নিলেন। বাবুই, আসছি আমি, ভালো করে থেকো, খানাপিনা খাবে, সকালে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি বাসায় পৌঁছাতে অনেক লেট হয়ে যেতে পারে, তুমি ঘুমিয়ে যাও, আমি পৌঁছালে তোমাকে টেক্সট দিয়ে রাখব। বলেই আমার কপালে ঠোঁট ছোঁয়ালেন। এরপরে হুট করে আমার ঠোঁট উনার ঠোঁটে দ্বারা আবদ্ধ করে নিলেন। কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিল আসছি বলে উনি চলে যেতে নিলে আমি সাদিফের হাত ধরে উনাকে থামিয়ে উনার বুকে মাথা রেখে উনাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এবার তো ছাড়ো, আমার অনেক লেট হচ্ছে বাবুই। এভাবে ধরে রাখলে কিন্তু আমি আর বাসায় যেতে পারবো না। সাদিফের কথা শুনে আমি উনাকে ছেড়ে উনার 2 হাত ধরে বললাম, প্লিজ সাবধানে গাড়ি চালাবেন আর অবশ্যই পৌঁছালে আমাকে ফোন করবেন। আচ্ছা, আসছি, আল্লাহ হাফেজ। আমার কপালে চুমু দিয়েই উনি বেরিয়ে গেলেন। আমি বারান্দায় দাঁড়িয়ে উনাকে হাত নাড়িয়ে বাই দিচ্ছি আর উনি ফ্লাইং কিস দিল আমিও হাত মুঠ করে নিয়ে তা বুকে চেপে ধরলাম। সাদিফের এসব পাগলামি আমার বেশ ভাল লাগে। মায়ের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে গেলাম কখন জানতেই পারি না। হঠাৎ মোবাইলের ভাইব্রেটিংয়ে ঘুম ছুটে গেল। না দেখেই কল রিসিভ করলাম। হু, কে? সাদিফ। কল করতে চাইনি, বাট কল না করেও ভালো লাগছিল না। আচ্ছা, তোমার ভয়েস শুনলাম, এখন আবার ঘুমিয়ে যাও। আর এদিকে সাদিফের নাম শুনে আমার ঘুম উড়ে গেল। এই না, বলুন, ঠিকভাবে পৌঁছলেন তো? আসলে কখন ঘুম এসে গেছে বুঝতেই পারিনি। আরে, একটু আগে এসেছি, ফ্রেশ হয়ে মাত্র শুইলাম। বড্ড খালি খালি লাগছে তোকে ছাড়া ফুল। আই মিস ইউ।
লো ভয়ে যে। সাদিফের নরম স্বরের কথা শুনে বুকটা কেঁপে উঠল। আমিও আপনাকে মিস করছি। আচ্ছা শুনেন, লেট হচ্ছে, ঘুমিয়ে যান, মা আছে পাশে। আচ্ছা বাবুই, গুড নাইট। উম্মা, আল্লাহ হাফেজ। সাদিফের সাথে কথা বলে মনটা উনার জন্যে বড্ড আনচান করছে। এই কয়দিনে মানুষটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। উনাকে ছাড়া থাকা একদম বেশি কষ্টকর লাগছে। উফ অফ, আই অ্যাম মিসিং ইউ মাই লম্বু। আমার আগদের প্রোগ্রাম বেশি বড় না করলেও কিন্তু ঘুম থেকে উঠে শুনি চারদিকে মানুষের শব্দ। আর রুমের বাহিরে গিয়ে দেখি বাড়ি সাজানোর তোড়জোড় লেগেছে। এ যেন এক এলাহি কাণ্ড। সকালে উঠতে একটু লেট হয়ে গেল আজকে। আশ্চর্য, মাও আজকে ডাক্তার লো না। আস্তে ধীরে রান্নাঘরে গেলাম। মামি, খালামণি, আপুরা কাজে ব্যস্ত। আজব, আজকে তো সাদিফেরও আগদের হলুদ লাগাবে, আর সাথে আগদ হবে। তাহলে উনারা এখানে। গুড মর্নিং। সবাই এত বিজি কেন তোমরা? আমার কথা শুনে খালামণি আর মামি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমার ফুল যে, একদম সাদিফের বউয়ের মতো লাগছে। তাসফিয়ার মুখ থেকে তোর আর সাদির বিয়ের কথা শুনে খুব অবাক লাগলেও আমি বেশ বুঝেছি ব্যাপারটা। ছেলেটা খুব করে চাইরে তোকে। মামি। আমি মামির কথা শুনে মামির বুকে মুখ লুকালাম। আপুরা আর আমি বসে নাস্তা করে নিলাম। খালামণিরা এখানে কেন? এটা কি খালামণির থেকে আশকো করা যাবে নাকি? ব্যাপারটা কেমন জানি লাগে না? তাই ধীরে সুস্থে আপুদের থেকে কৌশলে জিজ্ঞাসা করতে লাগলাম। আচ্ছা, আমাকে হলুদ কি এখনই লাগিয়ে দিবা? আর তোমাদের ভাইকে মেবি বিকালে লাগাবে হলুদ, তাই না? আমার কথা শুনে ইতি আপু নাস্তা খেতে খেতে বললেন, আরে না, ভাই লাগবে না হলুদ, ওর নাকি এসবে মুড নেই। ভাই এখন ঘুমাচ্ছে বাসায়। ওহহ আচ্ছা, তোমার ভাই এমনিও নিরামিষ, শুধু পারে তো বকা দিতে। হু, কথাটা বলেই আমি আর আপুরা হেসে উঠলাম। কারণ এই কথা উনার কানে গেলে আমাকে কি করবেন আল্লাহ জানেন। আমি আর আপুরা রুমে বসে আছি। আমাদেরকে রুম থেকে বেরুইতে দিচ্ছে না সিনিয়র সিটিজেনরা। আজকে নাকি সব কাজ ওরাই করবে। যাক, কি আর করার। বসে আছি আর আপুদের সাথে আড্ডাক্তার দিচ্ছি। সাদিফ আজকে একবারের জন্যেও আমাকে কল দেয়নি। কি এমন ঘুম ঘুমাচ্ছে আল্লাহ জানে। বউ ছাড়া নাকি তার ঘুম আসবে না। কিন্তু উনি তো দেখি একেবারে আকদ করতেই যাবেন মসজিদে। যত সব আলগা পীড়িত দেখায় আমাকে। হু হু, কথা নাই উনার সাথে। একটু পরেই জারাভি আর জুরু আসলো আমার রুমে। এসেই আমাকে জড়িয়ে ধরে রইল। আপি, এতক্ষণ ঘুমাইছ কেন তুমি? আমরা সবাই ছাদে অনেক মজা করেছি। আমাকে তো রুম থেকে যেতেই দিচ্ছে না কোথাও। কেমনে যাব বলো তো? তোমরা নাস্তা করছো? এই জুরু আপুকে তো একটা কল দেন না আপনি? এখন আবার আমার কোলে বসে আছেন। আমার কথায় জুরু কি বুঝছি আল্লাহ জানে। সে কোনো উত্তর না দিয়ে আমার ওড়না নিয়ে খেলছে আর হাসছে। আমরা পাঁচজন মিলে রুমে বসে এক এক কাহিনী করছি আর হাসছি। এছাড়া আর কি করার আছে? হঠাৎ রুমে মা এসে আমাকে 2টা প্যাকেট দিয়ে বললেন, শেফা, জলদি রেডি হো, এখানে শাড়ি আছে। ইতি, জুমু, একটু ওকে সাহায্য কর রেডি হতে। আর তোরাও রেডি হয়ে যা। জুরাইন আর জারাভি আমার সাথে আয়। ওকে।
খালামণি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, বলেই মা জারাভি আর জুরুকে নিয়ে চলে গেলেন। আমি প্যাকেট থেকে শাড়িটা বের করলাম। দেখ দেখ, কেমন লাগে শাড়িটা। আমার ভাই নিজে পছন্দ করেছে তার বউয়ের জন্যে। জুমান আপু। আমি শাড়িটা বের করে তার উপরে হাত বুলিয়ে দেখতে লাগলাম। বাসন্তী রঙের শাড়িটায় লাল রঙের ছোট ছোট ফুলের কাজ আর আঁচলটা পুরোটাই বাসন্তীর উপরে লাল রঙের বড় ফুলের। হাসিমুখে আপুদের বললাম, অনেক সুন্দর আপু, খুব খুব ভালো লেগেছে আমার। উনি রাগী হলেও উনার পছন্দ আছে। হ্যাঁ, তাই তো আমার ভাই তোর মতো ফুলকেও নিজের করে নিয়েছে। সত্যিই আমার ভাইয়ের পছন্দ আছে। আমাকে জড়িয়ে ইতি আপু হেসে বলল। আপুর কথায় আমি ধুর বলেই ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়েই ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হতেই আপুরা আমাকে শাড়ি পরিয়ে দিল না। অন্য প্যাকেট থেকে কিছু আর্টিফিশিয়াল ফুলের অর্নামেন্টস বের করে নিলাম। আজকে মোটামুটি ভালো করেই মেকআপ করে নিলাম। আপুরা হেল্প করেছে অনেক সাজুগুজু করতে। মেকআপ এর পর সুন্দর করে চুলগুলোকে স্ট্রেইট করে নিলাম। এরপর মাঝখানে সিটি করে কাটা চুলগুলো বের করে নিয়ে একটা লম্বা বেনি করলাম। আর কাটা চুলগুলো কার্ল করে নিলাম। ফুলের টিকলি, কানের দুল আর বালা পরে নিলাম। গলায় তো সাদিফের দেওয়া চেইনটা আছে আর নাকে নোজপিন। আপু বেনির নিচের দিকে একটা সুন্দর স্টোনের ক্লিপ লাগিয়ে দিল ন। ব্যাস আমি রেডি। এরপর ইতি আপুরাও সুন্দর করে শাড়ি পরে নিলেন। আর আপুরা শুধু হাতে ফুলের বানানো বালা পরলেন আর বেনিতে ফুল লাগালেন। দরজায় খটখট শব্দে ইতি আপু দরজা খুলে দিল ন। খালামণি এসে আমার জড়িয়ে নিলেন। মাশা আল্লাহ, আমার মা। বাসন্তী পরি লাগছে তো মাকে। আমার দুই মেয়েকেও অনেক মাশাল্লাহ লাগছে। তোদের হয়েছে? হ্যাঁ, শেষ। আমরা এই মাত্রই বেরুইতাম মা। জুমু আপু, আচ্ছা চল, আমি নিয়ে যাই তোদের। আস্তে আস্তে হাঁটতে লাগলাম। কেমন জানি একটু নার্ভাস লাগছে। আচ্ছা সাদিফ কই আজকে? কিছু না ভেবেই খালামণিকে আশকো করলাম। খালামণি, তোমার ছেলে কই? আমাকে আজ সকাল থেকে একটাও কল দেয়নি। কোথাও কি গিয়েছেন উনি? আমার কথায় খালামণি ঠোঁট চেপে হেসে উঠলেন। হ্যাঁ মা, আজকে ছেলেটা বড্ড বিজি ছিল। এখন মাত্রই ফ্রি হল। কল দিবে আপনার ছেলের টাইম হলে। তুই টেনশন নিস না। আমি শুধুই মাথা নাড়ালাম। ছাদে গিয়ে আমার চোখ কপালে। এত সুন্দর সাজানো আর এত মানুষ। এগুলো তো সাদিফের চাচা চাচি, ফুফি আর উনার কাজিনরা। উনারা এখানে। খালামণি আমাকে সবার সাথে আলাপ করিয়ে দিল ন আর আমিও সবার সাথে ভালোভাবেই কথা বললাম। ছাদের একপাশে সুন্দর ডেকোরেশন করানো হয়েছে। এগুলা তো মেবি কোনো প্ল্যানার দিয়ে করানো হয়েছে। আর তাছাড়া সম্পূর্ণ ছাদ অনেক সুন্দর করেই সাজানো। সাথে একপাশে খাবারের আয়োজন করা বুফে স্টাইলে আর এর পাশেই মেহমানরা বসে আছেন। আমি মাথা নিচু করে বসে আছি আর সাদিফের কথা ভাবছি। হঠাৎ জুরুর মুখে সাদি ভাইয়া নাম শুনে আমি মাথা তুলে দেখলাম। সাদিফ আসছে হেসে হেসে। সাথে আমার ভাই আর বাকিরা মেবি উনাদের ফ্রেন্ড। উনার গায়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরা যার হাতা কুনুই পর্যন্ত ফোল্ড করা। হাতে ঘড়ি, চোখে ব্ল্যাক সানগ্লাস, চুল দাড়ি নিউ কাটিং দেওয়া আর ঠোঁটে তার সেই গেজ দাঁতওয়ালা হাসি। উফ অফ, কি যে মারাত্মক লাগছে উনাকে। মাশা আল্লাহ। আর সাদিফ দেখছে তার বাসন্তী পরীকে।
কি সুন্দর লাগছে তার বউটাকে। এতক্ষণ পরে তার বউকে দেখে সাদিফের বুকটা ধুকপুক করছে। সাদিফ তার বউকে একটু ছুঁয়ে দেখার জন্যে ব্যাকুল হয়ে যাচ্ছে। সবার সাথে কথা বলা শেষে সাদিফ এসে আমার পাশে বসলেন, কিন্তু আমি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলাম। সাদিফ আমাকে এটা সেটা বলতেই লাগলেন, কিন্তু আমি চুপচাপ বসে আছি। কি ব্যাপার, কথা বলছো না কেন? আজব তো, তোমার জন্যে নিজের বাসায় করলাম না এই অনুষ্ঠান, আর তুমি কি না কথা বলছো না? এই, আমি বলেছি আপনাকে এসব করতে? আমাকে একটা কল পর্যন্ত দেননি, আবার বলেন আমার জন্যে করেছেন এসব। আমি করতে কি পরিমাণ টেনশন হচ্ছিল জানেন আপনি? রেগে সাদিফ আমার হাত চেপে ধরে আমার কাছে এসে বললেন, উফ অফ, বউ এমন করে তাকিয়ে থেকো না, আর একদম রাগ দেখাবি না। এই লাল টমেটো গালে সবার সামনে কিস করে দিব, তারপর বুঝবি এই সাদিফকে রাগ দেখানোর মজা। সাদিফের কথায় আমি সাদিফকে একটা চিমটি দিল আর উনি আমার হাত তুলে হাতের উল্টো পিঠে আর হাতের তালুতে চুমু দিতে লাগলেন। কি আজীব, এতগুলো মানুষের সামনে এসব কি? ছাড়েন হাত, এত চেষ্টা করেও পারিনি হাত ছাড়াতে। আমি আমার বাসার একমাত্র ছেলে, আমার বিয়েতে মা বোনদের আশা একটু বেশি, তাই আজকে এই প্রোগ্রামটা আমার বাসায় করার কথা হলেও আমি এইখানে করেছি, যাতে আমার বউকে আমি দেখতে পারি, আদর করতে পারি। আর তুই কিনা আমার সাথে রাগ দেখাচ্ছি, প্লিজ বউ একটু হাসো, বলেই উনি আমার হাতের তালুতে খোঁচা দিতে লাগলেন আর কেমন কেমন ফেস বানাতে লাগলেন। আর আমি উনার এসব কাণ্ড দেখে ফিক করে হেসে দিল আমার সাথে সাদিফও হাসতে লাগলেন। হলুদ লাগানো শুরু হলো, সবাই এখন যার যার কাজেই বিজি। এদিকে ইতি যখনই তার ভাই আর ভাবিকে হলুদ লাগাতে আসবে, তখনই হোঁচট লেগে পড়ে যেতে নেয়, কিন্তু সামনে থাকা মানুষটার বাহু নিজের হলুদে মাখা হাত ধরে ফেলে। হোয়াট দ্য হেল, এই মেয়ে দেখে চলতে পারো না, দিল তো আমার পাঞ্জাবি খারাপ করে। পুরুষালী কণ্ঠ শুনে ইতি মাথা উঠিয়ে দেখল, বেশ লম্বা ফর্সা রঙের এক ছেলে তার দিকে রাগী দিকে তাকিয়ে আছে। কিন্তু আস্তে আস্তে সেই লোকের কুচকানো ভ্রু আর চোখ আস্তে আস্তে ইতির দিকে প্রশান্তির তাকানোতে পরিণত হচ্ছে। ইতি উঠেই ছেলেটিকে বলল, সো সরি, আসলে আমি খেয়াল করিনি আপনাকে, প্লিজ ডোন্ট বি অ্যাংরি, বলেই ইতি চলে গেল। কিন্তু ছেলেটি তো সেই শ্যামা তরুণীরা দিকে তাকিয়েই আছে। কি সুন্দর সেই জোড়া ভ্রু আর তার চেহারা। ছেলেটি আপন মনে বলে উঠল, কথা বললেও কারো গালে টোল পড়ে, এটা আমার জানাই ছিল না। কে এই মেয়ে? দেখতে তো সাদিফের বোনের মতোই লাগছে। উফফ, কেন যে বিড়িতে আগে আসলাম না। এই শ্যামা তরুণীকে আমার চাইই চাই, সারা জীবনের জন্যে। হলুদ দেওয়া শেষে সবাই বুফে লাঞ্চ করে নিল ছাদেই। আর রাতের অনুষ্ঠানটা ঠিকই ক্লাবে হবে, কারণ সাদিফ আর তার ফ্যামিলি অনেক নামি দামি মানুষ। যেদিন রাতে আমাদের বিয়ের কথা ফাইনাল করল সেদিনই নাকি মা, খালামণি, খালু আর ভাইয়া মিলে এই প্ল্যানিং করলেন। আর তার হেড ছিল সাদিফ। শাওয়ার নিয়ে বের হয়ে একেবারে ঘুমিয়ে গেলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছিল। ঘুম থেকে মায়ের ডাক্তার তাড়াহুড়া করে উঠে পড়লাম। আসরের ওয়াক্ত শেষ হতে চলল। কাজী আর লয়ার এসে নাকি বসে আছেন। আমি আর্লি সাদিফের দেওয়া শাড়ি পরে নিলাম আপুদের সাহায্যে। আর ভাইয়া, সাদিফ সব ছেলেরাই মসজিদে।
সাদিফ কবুল বললেই আমাকে বলতে বলে কবুল। মা আমার হাত চেপে ধরে বসে রইলেন। চোখে পানি মায়ের। আবারও কবুল বলে পুনরায় আমি মিসেস সাদনান সাদিফ হয়ে গেলাম। সবাই মিলে নাস্তা করছিল, কিন্তু আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে এভাবে হুট করে ঘুম থেকে ওঠার কারণে। মাথার কাপড় ফেলে আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর তখনই দরজা লক করার শব্দ পেলাম। মাথা তুলে দেখলাম সাদিফ। কেন যেন হঠাৎ লজ্জা করতে লাগল। আমি চাদর দিয়ে পুরো ঢেকে নিলাম নিজেকে। আর সাদিফ এসেই চাদর সরিয়ে আমাকে হ্যাচকা টানে নিজের দিকে নিয়ে নিলেন। এমন হওয়াতে আমার চুলের খোপা খুলে সব চুল ছড়িয়ে পড়ল। আর সাদিফ চুলগুলো আমার মুখ থেকে সরিয়ে নিয়ে আমার কপালে কপাল ঠেকিয়ে নিয়ে বলল, কি বউ, এমন লজ্জা পাচ্ছ কেন? আমাকে কি নতুন দেখছ, নাকি আমার আদর নতুন লাগছে? উনার নিঃশ্বাস আমার মুখে পড়তেই আমার গা কেঁপে উঠল। দরজা বন্ধ করছেন কেন? কেউ দেখলে কি ভাববে? কি আজব, 2 বার বিয়ে করেছি আমার বাবুই সোনা, আমার প্রিয়তমাকে, আর তুমি বলছো দরজা বন্ধ করছি কেন? কেন? আমার কি ফার্স্ট নাইট পালন করার কোনো অধিকার নেই? সাদিফের কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি উনার হাত চেপে ধরলাম। কি বলে উনি এসব? ঘরভর্তি মেহমান আর উনি কি সব বলছেন? আমি চোখ বড় করে উনার দিকে তাকাতেই সাদিফ হা হা করে হাসতে লাগলেন। আর আমি হাবলার মতো উনার দিকে তাকিয়ে আছি। কি আজব, এভাবে হাসছেন কেন উনি? 2 জন বিউটিশিয়ান সন্ধ্যার পরে এসেই আমাকে সাজাতে ব্যস্ত হয়ে গেল। উনাদেরকে জুমান আপুই বাসায় আনানোর ব্যবস্থা করেছিলেন। আমার মেকআপ কমপ্লিট হলে আপুদের উনারাই সাজিয়ে দিবেন। সাদিফটার জন্যে সন্ধ্যায় তখন ঘুমাতেও পারলাম না। কেমনে ঘুমাবো? উনার কথা শুনে আমার ঘুম পালিয়েছিল। কি সব ফার্স্ট নাইট নিয়ে মশকরা করা শুরু করেছিলেন উনি। সাদিফ আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছিলেন। আর আমি উনাকে ঘরে এত মেহমান, কেউ এভাবে দরজা বন্ধ দেখলে কি ভাববে এসব বলে বলে উনাকে আমার থেকে দূরে সরার জন্যে ধাক্কা দিচ্ছিলাম। কিন্তু সাদিফ আমার 2 হাত পিছের দিকে নিয়ে উনার 1 হাত দিয়ে আটকে নিলেন আর হুট করেই আমার ঠোঁটে আক্রমণ করতে লাগলেন। কোনোমতেই সাদিফ থেকে ছুটতে পারছিলাম না। তাই কিছু না ভেবেই জোরে উনার ঠোঁটে একটা কামড় দিল। বউ, জামাইকে কামড়াচ্ছ? আমি কামড়ানো স্টার্ট করলে কিন্তু কান্নাকাটি শুরু করে দিবি। চুমু দিচ্ছি, দিতে দে। আমি কন্ট্রোললেস হইলে কিন্তু তুমি শেষ হয়ে যাবা। সাদিফ আমার ঠোঁট ছাড়াতে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। এসব কি? ঘরে এত মেহমান আর আপনি আছেন রোমান্টিক মুডে। কখন আমাকে কামড়ান নাই আপনি? গায়ে ট্যাটু করে দিয়েছিলেন মনে নেই? এভাবে দরজা বন্ধ করলেন কেন? এখনই খুলেন, না হয় সরেন, আমি খুলে আসি দরজা। কিন্তু না, আমাকে যেতেই দিল না। আমাকে উনার বুকের সাথে চেপে ধরলেন। হ্যাঁ, ট্যাটু করতে ভালোবাসি, এখনো করব। না। আমার কথায় পাত্তা না দিয়ে সাদিফ আমার ঘাড়ে আর গলায় কামড় বসিয়ে দিল। সাদিফের এই রোমান্টিক দুষ্টামির কারণে আমার ঘুম যাওয়া হলো না আর। তারপর এসে এই বিউটিশিয়ান কতক্ষণ ধরে সাজাতেই আছে, শেষ হওয়ার নাম নেই। উফ, যত জ্বালা আমার। আরও পরতে হচ্ছে ভারী গারারা, সাথে হাই হিল। যে তালগাছ জামাই আমার, হিল না পরলে উনার সামনে আমাকে লিলিপুট লাগবে দেখতে। সাজ কমপ্লিট। আয়নায় নিজেকে দেখে নিজেই ক্রাশ খেলাম।
বেবি পিঙ্ক রঙের গারারার উপরে সাদা পাথরের কাজ, সাথে ভারী ওড়না মাথায় সেটিং করা, চুলগুলো কার্ল করে সামনে বুকের একপাশে সুন্দর একটা বেনি করা, তাতে অনেক সুন্দর ছোট ছোট ফুল লাগানো, গলায় সিম্পল ডাক্তার মন্ডের নেকলেস, কানে দুল, হাতে চুড়ি আর বালা, কপালে টিকলি দেওয়ার কারণে আমার পুরো সাজটা যেন পরিপূর্ণতা লাভ করেছে। আমাকে দেখে ইতি, জুমু আপু তারিফ করতে করতে শেষ। তবে ওরা একটু বেশি বাড়িয়ে বলে, হে হে হে। সবাই রেডি হয়ে রুম থেকে বের হলাম। কর সাথে যাব ক্লাবে, কে নিয়ে যাবে কিছুই জানি না। ড্রয়িং রুমে যেতেই দেখলাম আমার ভাই আর সাদিফ দাঁড়িয়ে কথা বলছে। সাদিফকে দেখেই আমি ফিদা। ডিপ ব্লু কোট, ব্লেজার, ভিতরে ব্ল্যাক শার্ট। কি সুন্দর একটা গেটআপ নিয়ে আছেন। ওয়াহ! আমি ধীর পায়ে এগিয়ে সামনে গেলাম। এদিকে সাদিফ তার বউকে দেখে কাত। পুরো একটা রাজকুমারী লাগছে তার বউকে দেখে। দুইজনের চোখাচোখি হতেই সাদিফ বুকের বা পাশে হাত রেখে শেফালির দিকে তাকিয়ে তার গেজ দাঁত বের করে হাসতে হাসতে বলল, আজকে যদি আমাদের প্রোগ্রাম না হতো তাহলে আমি তোমাকে ক্লাবে নিয়ে যেতাম না। হোয়াই আর ইউ লুকিং সো প্রিটি? ইচ্ছে তো করছে। ওই থামো থামো, ফ্লার্টিং একটু কম কর। আমার সামনে আমার বোনকে এসব বলতে তোর লজ্জা করে না? ভাইয়া! আরে শালা, কি বলিস এগুলা? এই লজ্জা জিনিসটাই তো সাদিফের নাই, শুধুমাত্র আমার শেফার জন্য। আর তোর বোন এখন আমার বউ। দুইবার বিয়ে করেছি, আমি কেন লজ্জা পাবো বুঝা? ব্যাস শুরু হয়ে গেল ভাইয়া আর সাদিফের তর্কাতর্কি। কি শুরু করলা তোমার বলতো? আজকে কি যাবা তোমরা, নাকি আমরা শেফাকে নিয়ে চলে যাব? জুমান আপু: আরে আমার কি দোষ বলতো? এই রাফসান শয়তানটা যত ঝামেলা শুরু করল। বউ চলো তো। ইতি আর জুমান তোরা রাফসানের সাথে আয়। আমি আর আমার বউ যাচ্ছি। বাই বাই। বলেই সাদিফ আমার হাত ধরে আস্তে আস্তে হাঁটতে লাগল। কারণ একে তো আমার হাইহিল পরানো, তার উপরে এই ভারী ড্রেস। উফ অফ। গাড়িতে খুব সাবধানের সাথে বসলাম। সাদিফ ড্রাইভিং সিটে বসে পড়লেন, আর সাথে সাথে গাড়ি স্টার্ট দিল না। উনার এক হাত দিয়ে আমার এক হাত ধরে রাখলেন। আমি সাদিফের দিকে তাকাতেই মুচকি হেসে বলতে লাগলেন, কি যে সুন্দর লাগছে তোমাকে। তুমি কি তা জানো? মাশাল্লাহ। আমার পরীর উপর কারো নজর না লাগুক, আর লাগলে তো তাকে আমি। হা হা হা। আমি ভ্রু কুঁচকে উনাকে বলতে লাগলাম, এই, আপনি শুধু এভাবে শয়তানি হাসি দেন কেন? আর আপনি কি গুন্ডাক্তার? শুধু এত মারপিটের মুডে থাকেন কেন? আমার কথা শুনে সাদিক আমার হাতে চুমু দিয়ে বলতে লাগল, সুন্দরী বউকে প্রোটেক্ট করার জন্য সব জামাইকে গুন্ডাক্তার হতে হয়, বুঝলা সুন্দরী? আর তাছাড়া আজকে তোমার জন্যে একটা বিশাল সারপ্রাইজ আছে। বলেই উনি হা হা করে হাসতে লাগলেন। আমি সাদিফের রহস্যজনক মুখ দেখে একটু চিন্তিত হয়ে পড়লাম। সারপ্রাইজ তো সবই মোটামুটি দেয়া শেষ, তবে আর কি সারপ্রাইজ বাকি আছে? সাদিফ গাড়ি ক্লাবের সামনে দাঁড় করিয়ে প্রথমে নিজে নামলেন। এরপরে গাড়ির দরজা খুলে আমাকে আস্তে ধীরে নামালেন। আমরা দুইজন নামার সাথে সাথে চারপাশে মিডিয়া, প্রেস, ক্যামেরাম্যান সবাই আমাদেরকে ঘিরে ধরল। একজন রিপোর্টার সাদিফের কাছে একটা প্রশ্ন করতেই লাগলেন, আর উনি মুচকি হেসে সব প্রশ্নের উত্তর দিতে লাগলেন। আমার মনে হচ্ছে উনি কোনো জবের ইন্টারভিউ দিচ্ছেন।
আমি শক্ত করে সাদিফের বাহু ধরে দাঁড়িয়ে আছি। আমার কেমন যেন খুব নার্ভাস লাগছে, কারণ এসব রিপোর্টার প্রেস মিডিয়া আমি কখনোই ফেস করিনি। বেশ কিছুক্ষণ বাদে আমাদের অনেকগুলো কাপল ছবি তোলার পর সাদিফের ইন্টারভিউ শেষ হল, আর আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। আমরা ক্লাবে ঢোকা মাত্রই জারাভি, জুরাইন সবাই এগিয়ে আসলো। মা, খালামণি, ভাইয়া ভাবি, খালু, আপুরা, মাম্মামি আর বাচ্চারা আমাদের নিয়েই প্রথমে স্টেজে উঠলেন। এরপরে একে একে আত্মীয় স্বজনেরা স্টেজে উঠে আমাদের সাথে ছবি তুলতে লাগলেন। অনেকগুলো কাপল ছবিও তোলা হলো আমাদের। এদিকে সবাই বউ আর জামাই নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে কেউ তার শ্যাম তরুণীকে দেখতে ব্যস্ত। শ্যাম তরুণীকে দেখে সে আরেক দফা যেন জমে গেল। এই গাঢ় নীল রঙের ড্রেসটাতে খুবই মায়াবী লাগছে তাকে। আর কিছু না ভেবে সে তার শ্যাম তরুণীর দিকে এগিয়ে গেল। এক্সকিউজ মি, একটা ছেলের কণ্ঠ শুনলে ইতি পিছনে ঘুরে তাকাল। আরে এটা তো সেই সকালের রাগীটা, এখন আবার বকা দিতে আসছে নাকি? উনাকে আর কিছু বলতে না দিয়ে ইতি বলতে লাগল, সরি এগেইন, আমাকে প্লিজ বকা দিয়েন না, আমার কোনো দোষ ছিল না সকালে। ইতির কথা শুনে ছেলেটার বড্ড হাসি পেল, কিন্তু তাও রাগী গলায় জিজ্ঞেস করল, ইচ্ছা করে ধাক্কা দিয়ে এখন আবার সরি বলা হচ্ছে? তো নাম কি আপনার? এই যে মিস্টার হোয়াটেভার, আমি আপনি কি ইচ্ছা করে ধাক্কা দিইনি, আর আমি কেন আপনাকে আমার নাম বলবো? মুড নিয়ে মিস, এভাবে মুড আমাকে দেখাবেন না। আমার রাগ তোলার আগে সুন্দর করে নাম আর পরিচয়টা দিয়ে দিন। আরে আরে, আমাদের প্রোগ্রাম এসে আপনি আমাকে ধমকাচ্ছেন? ছেলেপক্ষ না মেয়েপক্ষ আপনি? আমি আপনার পক্ষে। এবার বলেন আপনার নাম কি? সাদিফের সাথে আপনার কি সম্পর্ক? আমার পক্ষে নাকি আপনি? তাহলে আপনি আমাকে চিনেন না? আমি হচ্ছি সাদিফ ভাইয়ার যমজ বোনের মধ্যে বড়জন। নাম? আমার কোনো নাম নেই। আর আপনি কেন আমার ব্যাপারে এত জিজ্ঞাসা করছেন? ওয়েট, আপনি সামহাও আমার আর আমার বোনের মধ্যে কনফিউজ না তো? ওই যে দেখেন ফর্সা করে আমার চেহারার মেয়েটা আমার বোন, আর আমি হচ্ছি শ্যাম তরুণী। আপনি নিশ্চয়ই ওকে দেখে টাস্কি খেয়েছেন, এরপর আমাকে ও ভেবে নাম জিজ্ঞেস করতেছেন, তাই না? ওর নাম জুমান। আমি বুঝি এগুলো। আমাদের দুজনকে একই মনে হলেও দেখতে কিন্তু ও আমার চেয়ে ফর্সা, কিন্তু কালারটা অনেক সময় চোখে ধরে না, এজন্য অনেকের এই সমস্যা হয়। স্টপ, নাম জিজ্ঞেস করেছি আমি তোমার, তোমাদের দুই বোনের হিস্টোরি শুনতে আসিনি। আর আমি মানুষ চিনতে ভুল করি না। তো তোমার নামটা বলো, হবে আর কি কিছু একটা। আপনি কে বলেন তো? আই এম আবির আয়াত, ওনার অফ আয়াত ইন্ডাক্টার ট্রি অ্যান্ড অলসো দ্য ওনার অফ আয়াত ফ্যাশন হাউজেস। মানে আয়াত ফ্যাশন হাউজের শোরুমগুলোর মালিক আপনি? জি ঠিক বলেছ। শুধু শোরুম না, আমার অনেক বিশাল কোম্পানিগুলো বিদেশেও আছে, এখানেও আছে। এতদিন বিদেশে সামলেছিলাম, কিন্তু এখন সব এখানেই করব। ভালো, ভেরি গুড। তবে এগুলো আমাকে কেন বলছেন? কিন্তু বেচারা আবির আর কিছুই বলতে পারল না, কারণ এর আগেই জুমান এসে ইতিকে নিয়ে গেল। আর আবির মুচকি হেসে বলতে লাগল, মেয়েটা খুবই সরল মনের, কিভাবে পটপট করে আমার সাথে কথা বলছিল। খুব শীঘ্রই তুমি আমার হবে শ্যাম তরুণী। আই ক্যান ফিল এ স্ট্রং ফিলিংস অফ লাভ উইথ ইউ। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি শ্যাম তরুণী।
কথাগুলো বিড়বিড় করে বলে আবির বাঁকা হেসে পার্টি এনজয় করতে লাগল আর তার শ্যাম তরুণীকে দেখতে লাগল। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে সাদিফ আমার কানে কানে বলল, বউ, তুমি কি জানো তুমি এখান থেকে কোথায় যাবা? আমি মুচকি হেসে বললাম, কোথায় আর, আমার বাসায় যাব। আর বাসায় গিয়ে একটা আরামের ঘুম দিব। সন্ধ্যায় আমি আপনার জন্য একটু ঘুমাতে পারিনি। সাদিফ বাঁকা হেসে আমার হাত ধরে বলতে লাগল, নো প্রিয়তমা, এখান থেকে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবা। তোমার জামাই কি এমনি এমনি রাজি হয়েছিল তোমাকে বাসায় আসতে দেওয়ার জন্যে? উহু, জি না। তোমার প্ল্যানিং অন্য একটা থাকলেও আমার প্ল্যানিং মিনিটে মিনিটে চেঞ্জ হয়। আর তোমার বাসার সবাই জানে তুমি আজকে তোমার শ্বশুরবাড়িতেই যাচ্ছ। আর অনুষ্ঠানে উপস্থিত সবাই জানে যে আজকে বউ তার শ্বশুর বাড়ি যাবে। আমাদের বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠানটা আমাদের বাসা থেকে একসাথে হবে। সো বি রেডি। সাদিফের কথা শুনে আমি জাস্ট অবাক। এত জঘন্য রকমের প্ল্যানিং কেউ করে? কোথায় আমি ভেবেছিলাম বাসায় সবার সাথে খুব আনন্দের দিন কাটাব। আর এখন উনি এসব কি বলছেন? আমি স্যাড ফেস করে উনাকে কিছু বলতে যাব। এর আগে উনি আমাকে আবার বলে উঠলেন, নো মোর ওয়ার্ডস বউ, আজকে কিছুই শুনব না আমি। তুমি আজকে আমার সাথে যাবা। ব্যাস, কিছুই বললাম না আমি আর। একদিন না একদিন তো উনার কাছে আমার যেতে হতো, সেটা আজকে বা কাল। সেই হিসেবে জিনিসটা আমি মেনে নিলাম। অবশেষে আমাকে বিদায় দিয়ে দেওয়াই হলো। খুব 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 কান্না করেছি মাকে, ভাইয়াকে জড়িয়ে ধরে। এমন কিছু হবে যদি জানতাম, তাহলে দাদিকে আরো জোরে জড়িয়ে ধরে আসতাম। দাদি অসুস্থ থাকায় অনুষ্ঠানে আসতে পারেনি। এলাকার একটা আপুকে বাসায় রেখে আসা হয়েছে দাদির সাথে। সাদিফদের বাসায় যেতেই খালামণি আমাকে বউয়ের মতো বরণ করে নিলেন। নতুন বউয়ের আরও কিছু নিয়মকানুন পালন করে সব রুলস শেষ করলেন। এরপর ইতি আপু আর জুমান আপু মিলে আমাকে সাদিফের রুমে নিয়ে গেলেন। উনার রুমে আমি আগেও থেকেছি, ইনফেক্ট উনার সাথেই থেকেছিলাম। কিন্তু আজ অজানা এক ভয় আমার হাত পা কাঁপছে। বুকটা ধুকপুক ধুকপুক করছে। রুমটা পুরোটাই ফুল দিয়ে সাজানো আর ছোট ছোট মোমবাতি জ্বলছে আশেপাশে। আর আমি বেডের মাঝখানে বসে আছি ঘোমটা দিয়ে। আর আমার পাশে আপুরা বসে আছেন। কেমন যেন লাগছে আমার, মানে নিজেই বুঝতে পারছি না। সাদিফ আসাতেই আপুরা উনার সাথে ফাজলামি করতে লাগলেন। আর সাদিফ ওদের কিছু টাকা দিয়ে ওদেরকে রুম থেকে বিদায় করে দিল না। যখনই সাদিফ দরজা লক করে দিল তখনই আমার মনে হচ্ছিল আমি এখনই জ্ঞান হারাব। কি বউ, এত কাঁপাকাঁপি কিসের? যাও ফ্রেশ হয়ে নাও, বলেই উনি কোট ব্লেজার খুলতে লাগলেন। কাপড় তো আনিনি আমি কিছুই। আলমারি খুলে দেখো, ওইখানে সব পাবে। আমি এনেছি সব। আর এখন একটা শাড়ি পরবে। আমি উনার কথা মতো শাড়ি বের করে নিলাম একটা। আর তখনই সাদিফ এসে আমার ঘোমটা খুলে দিল, সাথে জুয়েলারি। উনার এই কোমল স্পর্শে আমার আরো বেশি নার্ভাস লাগছে। সব সহ্য করতে থাকলাম চুপচাপ। জুয়েলারি খোলা শেষ হলেই সাদিফ আমাকে কোলে করে ওয়াশরুমে দিয়ে আসলেন। আর আমি ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। এসে দেখি উনি খালি গায়ে ট্রাউজার পরানো। তুমি একটু টিভি দেখো, ভয় লাগবে না তোমার আর? আমি ওয়াশরুম থেকে আসছি। কথাগুলো বলে উনি চলে গেলেন আর আমি মনে মনে ভয় শেষ। কি হতে যাচ্ছে আজকে আমার সাথে? সাদিফ ওয়াশরুম থেকে বের হতেই আমি ড্রেসিং টেবিলে বসে লোশন লাগাতে লাগলাম।
আয়নার দিকে তাকিয়ে দেখলাম সাদিফ আমার দিকে ঘোরের নজরে তাকিয়ে আছে। উনার এই তাকানোটা আমার ভিতর তোলপাড় তৈরি করছে। হঠাৎ উনি এসে আমার ঘাড়ে নাক ডুবিয়ে দিল না, আর আমি উনার হাত খামচে ধরলাম যা আমার পেটে অবস্থান করছিল। এরপর আমাকে উনার দিকে ফিরিয়ে আমার কপালে চুমু দিয়েই আমার ঠোঁট উনার আয়ত্তে নিয়ে নিলেন, আর আমি উনার চুল আবেশে টেনে ধরলাম। হুট করেই উনি আমাকে কোলে তুলে নিলেন। বউ, তুই কি আমাকে মেনে নিতে পেরেছিস? আমি কি তোকে আজকে আমার করে নিতে পারি? উনার কথা শুনে আমার কি হলো আমি নিজেও জানি না। আমি জাস্ট উনার গলার মধ্যে আমার মুখটা গুজে দিল। হয়তো সাদিফ শেফালির উত্তরটা নিজ দায়িত্বে বুঝে নিল, আর সাদিফ তার প্রিয়তমাকে নিজের করে নিতে ব্যস্ত হয়ে পড়ল। কালকের রাতটা আমার জীবনের সেরা রাত ছিল। সাদিফের মতো জীবনসাথী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আজকের সকালটা বাকি সকাল থেকে অনেক বেশি অন্যরকম লাগছে। আজকের সকালটাতে আমার নিজেকে পরিপূর্ণ লাগছে। সাদিফ আমার বুকের উপরে ঘুমে লাড্ডু। বেচারা অবশ্য নামাজ পড়ে ঘুমিয়েছে। আমি তো ঘুমের কারণে উঠতেই পারলাম না নামাজে, কিন্তু উনি আমাকে ডেকেছেন নামাজের জন্যে। এটা আমি স্পষ্ট শুনেছি। সাদিফের মাথার চুল নিয়ে খেলেছি, আর একটু পরপর ঘড়ি দেখছি। প্রায় 10টা বাজতে চলল। কেউ ডাক্তারতেও আসলো না। খালামণি আর বাকি মেহমানরা কি মনে করবে? আল্লাহ! এই মিস্টার হাজবেন্ড, উঠেন না। 10টা বাজতে বেশি দেরি নেই। এভাবে এতক্ষণ ঘুমালে কি বলবে সবাই? না হলে আপনি সরেন, আমাকে উঠতে দেন, বলেই উনাকে ধাক্কা দিতে লাগলাম। কিন্তু সাদিফ ঘুমের মধ্যেই আমাকে উনার বুকে চেপে ধরলেন। আল্লাহ! এটাকে ডাক্তার লাম ঘুম থেকে উঠার জন্যে। উনি তো এখন আমাকে চেপে ধরলেন। বুদ্ধি খাটিয়ে দিল একটা কামড় উনার বুকে। এমনিই উনার চেঁচামেচি শুরু। কি সমস্যা তোমার বউ? একটু কি ঘুমাতেও দিবা না? উফ অফ! এখন নিচে গিয়ে কি করবা বলো তো? আর নিউ কাপলগুলো লেট করে ঘুম থেকে উঠে। এটা কি নিচে বসা সিনিয়র সিটিজেনরা জানে না? ওদের আরও ভালো এক্সপেরিয়েন্স আছে এসব ব্যাপারে। উনাকে আমি ঘুম থেকে ডাকতারলাম, আর উনি আমাকে এসব লাগামহীন কথাবার্তা বলা শুরু করে দিল। আমি লাস্টবার বলতেছি আমাকে ছাড়েন। ও সুন্দরী, এমন রাগিও না তো। রাগলে তোমায় লাগে আরও ভালো। এখন এই লাল টমেটো বউটার সাথে আমার আবার রোমাঞ্চ করতে ইচ্ছা করতেছে। কথাটা বলেই উনি আমার উপর উঠে গেলেন। আমি যে উনাকে মানা করব না আমাকে সেই সময়টাও দেননি। শুরু করে দিল উনার সেই রোমান্টিক আদর। আবারও সাদিফ আমাকে উনার ভালোবাসার চাদরে মুড়ে নিলেন। সবকিছু ঠিকঠাক, কিন্তু উনার আজগুবি রোমাঞ্চ কখন শুরু হয়ে যায় আমি কিছুই বুঝি না। আমি শাওয়ার নিতে যাচ্ছি অমনি আমাকে কোলে তুলে নিলেন। আমি রাগী ভয়ে যে উনাকে বললাম, এখন প্লিজ বলবেন না যে আপনি আমার সাথে শাওয়ার নিবেন। এত রোমান্টিক অত্যাচার কেন করছেন আপনি আমার সাথে? সাদিফ উনার নিচের ঠোঁট চেপে আমাকে আমার কপালের সাথে উনার কপাল ঠেকিয়ে বললেন, কালকে রাত আর এখন আমাদের কাছে আসার পরও আমাকে তোমার লজ্জা লাগছে। কিন্তু তাও তুমি যদি আমাকে লজ্জা পাও তাহলে আমার কিছু করার নেই। আমার একটাই বউ অ্যান্ড ওর সাথে আমি সবরকম রোমাঞ্চ করবই। কথাগুলো বলে উনি শয়তানি হাসি দিতে লাগলেন। আমি কিছু বলতে যাব, অমনি আমার ঠোঁট উনার ঠোঁট দ্বারা লক করে দিল। এত লজ্জা আর না চাওয়া সত্ত্বেও আমাকে ঠিকই উনার সাথে শাওয়ার নিতে হল। সেই কি আরেক দফা রোমান্টিক কাণ্ড উনার। আল্লাহ!
ড্রেসিং টেবিলের সামনে বসে গলা বুকের ট্যাটুগুলো দেখছি, যার সম্পূর্ণ ক্রেডিট সাদিফের। মনে হচ্ছে আমি যেন সত্যিই ট্যাটু করিয়েছি। এভাবে কেউ লাভ বাইট দেয়। নিচে সবার সামনে আমি এখন কিভাবে যাব? আমার পিছেই দাঁড়িয়ে সাদিফ ট্রাউজার আর টি শার্ট পরছে। পিছে ঘুরে উনাকে বললাম, এভাবে নকশা ছাড়া আদর করা যায় না? নিচে কেমনে যাব? এভাবে আমাকে দেখলে সবাই কি ভাববে? লজ্জা শরম বলেও তো একটা কথা আছে, তাই না? আমার কথায় সাদিফ আমার কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরল। কি করব বলো তো? তুমি এত টেস্টি যে আমি কন্ট্রোল করতে পারি না। আর আমার পিঠ ঘাড় দেখেছ তুমি? মনে হচ্ছে যেন কোনো জংলি বিড়াল খামচি দিয়েছে। বলেই উনি আমাকে ছেড়ে আমাকে উনার পিঠ দেখাতে লাগলেন। আসলেই তো, ইসস, বেচারা। পুরো পিঠ ঘাড়, হাত, বাহু, বুক আমার খামচি লেগে শেষ উনার। এবার আমি তো নিজেই নিজের কথায় ফেঁসে গেলাম। তাই মিষ্টি হেসে উনাকে বললাম, এসব কিছুই না, এগুলো হচ্ছে বউয়ের তরফ থেকে জামাইয়ের জন্য গিফট। আর আমার দাগগুলো তো মাথায় ভালো করে কাপড় দিয়ে দিল দেখাই যাবে না। কিন্তু আপনার হাত, ঘাড়, গলা কেমনে লুকাবেন? আমার কথায় উনি কয়েকটা ফুলহাতা টি শার্ট দেখালেন আমাকে। এগুলা কি দেখতেছ? এগুলো অবশ্য আমি ঠান্ডাটার সময় পরি, কিন্তু আজকে এটা পরতে হচ্ছে শুধুমাত্র আমার বউয়ের ভালোবাসাগুলো লুকানোর জন্য। আমি এমনি থাকলেও সমস্যা নেই, কারণ আমার কোনো লজ্জা নেই এসব দাগে। শুধুমাত্র তোমার জন্য পরছি, যাতে কেউ তোমাকে লজ্জা দিতে না পারে। সাদিফের কথায় উনাকে জড়িয়ে ধরলাম, আর উনিও আমাকে পরম আদরে জড়িয়ে নিলেন। এভাবেই সাদিফের ভালোবাসা আর দুষ্টুমিতে আমাদের ম্যারিড লাইফ আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। সাথে আমার পড়ালেখা হুড়স্থুল চলছে। ঘরের কাজ কম আর পড়ালেখার কাজ বেশি করি। আর সাদিফ তো অফিস থেকে এসেই ফ্রেশ হয়ে নাস্তা সেরে আমাকে পড়াতে বসে যান। এত রাগী টিচার উনি, কিন্তু আমাকে বকা দিতে গেলে আমি উনার কোলে উঠে যাই। আর উনি চেয়েও আমাকে বকা দিতে পারেন না, উল্টো আদর করা শুরু করেন। সাদিফ আর আমার গায়ে হলুদের অনুষ্ঠান একসাথে করা হয়েছে। আর আমার গায়ে হলুদের পরের দিনই ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। আমার বিয়ের অনুষ্ঠানটা দুপুরে। বউ সেজে বসে আছি স্টেজে, সাথে ভারী লাল রঙের লেহেঙ্গা আর ভারী মেকআপ, জুয়েলারি। এই অনুষ্ঠান করা হচ্ছে শুধুমাত্র সাদিফের ইমেজের জন্য, কারণ এত বড় বিজনেসম্যান এর যদি বিয়ের অনুষ্ঠান না হয়, তাহলে নিশ্চয়ই সবাই হাসাহাসি করবে। কিছুক্ষণ পরে ব্যান্ড পার্টির শব্দে বুঝে গেলাম সাদিফরা চলে এসেছে। সেই কি নাচ সবার ব্যান্ডের তালে তালে। খালাম্নি, খালু, আপুরা, সাদিফ, মামা, মামি, জুরাইন, যারা ভি সবাই নিজের মন মতো নাচতে লাগলো, সাথে সাদিফের বন্ধুরা, আত্মীয়রা। আমার খুবই মজা লাগছিল এগুলো দেখে। হঠাৎ সাদিফ স্টেজের উপরে এসে আমাকে, মাকে, ভাইয়াকে নিচে নামিয়ে নিলেন। সাদিফ আমার হাত ধরে নাচাতে লাগলেন, আর আমিও আস্তে আস্তে উনার সাথে তাল মিলাতে লাগলাম। অবশেষে খাওয়া দাওয়া করে ছবি তুলে বিয়ের অনুষ্ঠানের ইতি ঘটল। আমাকে আবার বিদায় দেয়া হল, কিন্তু এবার বিদায় নিয়ে শ্বশুরবাড়ি না বাপের বাড়ি গেলাম। সাথে খালামণিরা সবাই গেল, কারণ রাতে যে ভাইয়ার বিয়ে। ইতিহাসে এমন বিয়ের অনুষ্ঠান আমি কখনো দেখিনি। সাদিফের বিয়ে গায়ে হলুদে সবাই সাদিফ আর শেফালিকে নিয়ে বিজি থাকলেও অনুষ্ঠানে আরও এমন দুজন ছিল যারা তাদের প্রেম নিবেদন করছিল। ইতি আর আবির এখন রিলেশনশিপে আছে।
সাদিফের এঙ্গেজমেন্ট পার্টি কয়েকদিন পরেই আবির আর ইতি ফেসবুকে অ্যাড হয়। এরপর থেকেই এদের চ্যাটিং, ফোনালাপ শুরু হয়। আর আবির সুযোগ বুঝে একদিন ইতিকে প্রপোজ করে দেয়। ইতি আবিরের প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ ইতি আবিরকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। ব্যাস, শুরু হলো তাদের প্রেম কাহিনী। রাফসানের বিয়েতে ইতিকে লাল শাড়িতে দেখে আবির যেন একঘরে আটকা পড়েছে ইতির। আর এদিকে আশেপাশের মহিলারাও কানাঘুষা করছে ইতির ব্যাপারে, কারণ সাদিফদের বংশের বড় মেয়ে ইতি। আর তাই জুমানের আগেই ইতির বিয়ের কথা চলবে। এটাই স্বাভাবিক ব্যাপার। এই জিনিসটা আবির খেয়াল করেছে, কারণ আবিরের নিজের বোন তার বান্ধবীর ভাইয়ের জন্য ইতির কথা ভাবছে। আর এইসব কথা শুনে আবিরের মাথা ফুল পাওয়ারে গরম হয়ে গেল। তাই সুযোগ বুঝেই আবির ইতিকে একপাশে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। ইতি, সাদিফের তো বিয়ে শেষ, এখন তো তোমার বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আরে বাবা, আমার এখনো আমার পড়ালেখা শেষ হয়নি, অন্তত আমাকে অনার্স তো শেষ করতে দাও, আর 2টা বছর ওয়েট করো। ইতির কথা শুনে আবির ইতির বাহু চেপে ধরল। আরও 2 বছর? তুমি কি পাগল? তোমাকে যে আমি কিভাবে চোখে হারাই তা তুমি জীবনেও বুঝবে না। আর এইদিকে আশেপাশের মহিলাগুলো পারছে না এখনই তাদের ছেলের বউ করে নিতে তোমাকে। এটা কি আমার দোষ? আমি কি বলেছি তাদেরকে আমি তাদের ঘরের বউ হব? তুমি আমার সাথে কেন রাগ দেখাচ্ছ? আবির ইতির কথা বুঝতে পেরে নিজের মেজাজ ঠান্ডাক্তার করে সাথে সাথেই তাকে জড়িয়ে ধরল। খুব ভালোবাসি তো তোমাকে ইতি রানী। ইতিও আবিরকে নিঃসংকোচ জড়িয়ে ধরে বলল, আমিও অনেক ভালোবাসি তোমাকে। ভাইয়া রিসিপশন, আমার রিসিপশন সবকিছু শেষ হতে হতে প্রায় 1 সপ্তাহের বেশি সময় লেগে গেল। সব অনুষ্ঠান শেষ করে এখন যেন নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে। কি কষ্ট না হয়েছিল এ কয়দিন। একে তো অনুষ্ঠানে সারাদিনের ব্যস্ততায় টায়ার্ড থাকতাম, আর তার উপর সাদিফের সেই রোমান্টিক আদরগুলো। এত চাপ কেমনে সহ্য করেছিলাম আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বোর্ড এক্সামগুলো অনেক ভালোভাবেই দিতে পেরেছি, এখন শুধু বাকি প্র্যাকটিক্যাল পরীক্ষা। আর আমার প্ল্যানিং হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার পরপরই সাদিফকে বলবো আমাদের বেবি নিয়ে ফেলতে, কারণ এরপর কোনো পড়ালেখার করার কোনো ইচ্ছাই আমার নেই। মাত্রই সব কাজ সেরে সাদিফের সাথে নিচ থেকে রুমে এলাম। ফ্রেশ হয়ে আসতেই সাদিফ আমাকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। সাদিফ আমার গলায় মুখ ডুবিয়ে শব্দ করে চুমু দিতে লাগলেন আর ভালোবাসি ফুল বলতে লাগলেন। উনার এই পাগলামির মাঝে আমি বলে উঠলাম, শোনেন, একটা কথা বলবো? হ্যাঁ, অবশ্যই বল ফুল, তোর সব কথাই শুনতে আমি এক পায়ে রাজি, বলে আবারও আমার গলায় চুমু দিতে লাগলেন। আমরা কখন বেবি নিব? এইচএসসি এক্সামও শেষ, আর আমার থেকে আর পড়ালেখার কোনো মুড নেই। তাই আমি ভাবছি একটা বেবি থাকলে সারাদিন ওকে আদর করা যাবে। চলেন না আমরা বেবি প্ল্যানিং করি? আমার কথা শোনা মাত্রই সাদিফের সবুজ চোখগুলো লাল হয়ে গেল। আমার উপর থেকে উঠে বসেই উনি চেঁচাতে লাগলেন, কেন? এখন কিসের বেবি? নিজের অবস্থা দেখ আগে, তোকে সামলাতেই হয় আমার। আর তুই বেবি প্ল্যান করছিস? আগে নিজে বড় হ, এরপর বেবি। আমি যথেষ্ট বড় আছি, আপনি কেন সামলান আমাকে? আমি বলি, সরেন আপনি, আমি থাকব না আপনার সাথে। আমি আপুদের কাছে যাব, আমার বেবি আসবেই।
আমি কোনো কথাই শুনব না আপনার, বলেই কান্না করতে লাগলাম। আর সাদিফ আমার পেট থেকে শাড়ি সরিয়ে পেটে মুখ ডুবিয়ে আদর করতে লাগলেন। এই সরেন, আমার বেবিকে যে আদর করবে না, তার আমাকে আদর করার কোনো অধিকার নেই, বলেই শাড়ি ঠিক করতে নিলাম। তখনই আমার হাত আটকে রাখলেন উনি। বেবি নেওয়ার টাইম অনেক, আগে তোমার হেলথের কন্ডিশন ঠিক রাখো। তোমার হেলথ অনেক উইক বেবি ক্যারি করার জন্যে। আমার কথা বুঝিও ফুল প্লিজ। তুমি ঠিক থাকলেই তো আমাদের বেবি ঠিক থাকবে। উনার কথা শুনে কিছুই বললাম না, চুপচাপ শুয়ে থাকলাম। কিন্তু আমি তো আমার যা মন চায় তাই করব। আমার বেবি লাগবে মানে লাগবেই। এখন আমার প্রথম কাজ হচ্ছে আমাদের ইন্টিমেসির পর পিল মিস দেওয়া। কথাগুলো ভেবেই মনে মনে হাসতে লাগলাম। আমার প্র্যাকটিক্যাল এক্সামগুলো জুমান আপুর সাথে গিয়েই দিতে হয়েছে, কারণ সাদিফ প্রচণ্ড বিজি কাজে। সারাদিনই উনার অফিসে চলে যায়। তবে যত বিজি হোক উনি আমাকে ঠিকই সবসময় আদর আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। কিছুদিন পরেই আবির ভাইয়া আর উনার ফ্যামিলি এসেছেন আমাদের বাসায়। যদিও আমি ইতি আপু আর ভাইয়ার ব্যাপারটা জানি, কিন্তু উনারা এভাবে হঠাৎ এসে পড়বেন তা তো জানতাম না। আমি খালামণির সাথে নাস্তা বানানোর কাজ করতে লাগলাম। কাজ শেষেই খালামণির কথা মতো সাদিফকে কল দিল বাসায় আসতে বলার জন্যে। আর ইতি আপুর কাছে গিয়ে ঘটনা কি জিজ্ঞেস করতে লাগলাম। এই আপু, ভাইয়ারা আসবে আজ বলবে না? কত রান্না বাকি? আগে থেকে বললে আরও অনেক আইটেম রান্না করতাম। আরে ফুল, আমি নিজেও জানতাম না। ওর সাথে আজ আমার 3 দিন ধরে কথা বন্ধ। সে এভাবে এখানে আসবে তা কে জানত? মানে কি? জুমান আপু, মানে কি? আমি নিজেও জানি না রে। আচ্ছা, দেখো না কি হই। আপুর কাঁধে হাত রেখে বললাম। তখনই খালামণি এক প্রকার দৌড়ে রুমে আসলেন। শেফা, জুমু জলদি ইতিকে একটা শাড়ি পরিয়ে নিচে নিয়ে আয়। কথাটা বলেই আবার দৌড়ে চলে গেলেন। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে ঘটনা কি তা বুঝতে চাচ্ছি। ইতি আপুকে একটা নীল শাড়ি পরিয়ে নিচে নিয়ে গেলাম আমি আর জুমান আপু। নিচে গিয়ে দেখি সাদিফ খালু সবাই উপস্থিত আছেন। ভাবি, আজ একটা আবদার নিয়ে এসেছি। আপনার মেয়েকে আমার ছেলের জন্যে নিতে চাচ্ছি। মানে আমার পুত্রবধূ হিসেবে ইতিকে আমার চায়। আবির ভাইয়ের মা। খালামণি কি বলবেন কিছুই বুঝছেন না। মানে আসলে ওর বিয়ে নিয়ে এখনো কিছু ভাবিনি আমরা। কিন্তু আবির ভাইয়া সবাইকে অবাক করে দিয়ে ইতি আপু আর উনার রিলেশনের কথা বলে দিল ন। আর খুশি মনে সবাই এই বিয়েতে রাজি হয়ে গেলেন। এভাবে হুট করে ইতি আপুর বিয়ে হবে ভাবতেও পারিনি। প্রচুর কাজে দিন যাচ্ছে আমাদের। ইতি আপুর বিয়ের আর মাত্র 7 দিন বাকি। গত শুক্রবারে ইতি আর আবির ভাইয়ার আকদ সম্পন্ন হয়েছে। সকালের নাস্তা খেতে সবাই টেবিলে বসে আছে। আর আমি, খালামণি এক একটা ডিশ এনে রাখছি টেবিলে। সবাই নাস্তা খাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু আমি আমার সামনে খাবার নিয়ে বসে আছি। কারণ একটাই, আমার খেতে ইচ্ছা করছে না। এমন না যে আমি খেতে চাচ্ছি না। আমার পেটে প্রচণ্ড ক্ষুধা। কিন্তু তাও কেমন এক অদ্ভুত গন্ধের কারণ আমি খেতে পারছি না। আর এটা কয়দিন ধরেই হচ্ছে আমার সাথে। কি সমস্যা? আজকে কয়দিন ধরে আমি খেয়াল করছি তুমি খাবার নিয়ে বসে থাকো। কেন? কি সমস্যা? নিজেই তো সব রান্না করো, তাহলে তোমার কেন খেতে সমস্যা হয়? জানি না আমি।
খিদা থাকার পরও আমি খাইতে পারি না। অদ্ভুত একটা গন্ধ লাগে আমার। দেখি হা কর, খাইয়ে দিচ্ছি তোকে। বলেই উনি রুটি আর ভাজি নিয়ে আমার সামনে ধরলেন। আমি এগুলা মুখে নিতেই হঠাৎ করে সাদিফের গায়ে বমি করে দিল। থামছে না এই বমি। দিল তো বমি করে। আজকেই ডাক্তার তারের কাছে যাবি। দিন দিন না খেতে খেতে সে শুকনা কাঠি হয়ে যাচ্ছে। খালামণি এসে আমার পিঠে মাজতে লাগলেন, আর আমি খালামণির সাথে হেলান দিয়ে বসে উনার বকা গিলছি। রুমে গিয়েই ফ্রেশ হয়ে নিলাম। সাদিফ খাটে বসানো। এই সরি, অফিসের লেট হয়ে গেল না? আমার জন্যে সরি। আসলে বমি আসবে আমি জানতাম না। আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে সাদিফ আমাকে উনার কোলে বসিয়ে দিল। আমার গালে চুমু দিয়ে বললেন, আই অ্যাম সরি। বকা দেওয়া ঠিক হয়নি আমার। আজকেই ডক্টরের কাছে যাবা? আমি অফিস থেকে এসে নিয়ে যাব। আরে লাগবে না, ঠিক হয়ে যাব। এগুলা এমনি অ্যাসিডিটি প্রবলেম হবে হয়তো। বেশি খারাপ লাগলে আপনাকে আমি জানাবো তো। আচ্ছা, ফুল জানাবে কিন্তু আমাকে, না হলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না। সাদিফের কথা শুনে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর উনি আমার মাথায় চুমু দিতে লাগলেন। খুব ধুমধামভাবেই ইতি আপুর গায়ে হলুদ বিয়ে সব অনুষ্ঠানগুলো শেষ হল। ইদানিং শরীরটা বড্ড বেশি দুর্বল লাগে। আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে সাদিক আমাকে অনেক বকাবকি করবে। তাই ভয় উনাকে কিছু বলতে ইচ্ছা করছে না। আর জুমান আপু তো ইতি আপুর বিয়ের পরই লন্ডনে চলে গেলেন পড়ালেখা কমপ্লিট করার জন্য। এখন সাদিফ অফিস যাওয়ার পরে সারাদিন কাটে আমার খালামণির সাথে। কিছু না ভেবেই আমার এই দুর্বলতা, খানা খাইতে না পারা, বমি বমি ভাব, পিরিয়ড মিস সবকিছু আমি খালামণির সাথে শেয়ার করলাম। খালামনি কিছু একটা ভেবেই আমাকে বললেন, এই শেফা, বোরকা নে, চল, এখনই আমরা ডাক্তার তারের কাছে যাচ্ছি। খালামণির কথায় আমি রাজি হয়ে গেলাম, কারণ প্রচণ্ড খারাপ লাগছে আমার শরীরে। ডক্টর আন্টি সব রকমের টেস্ট করেছেন আমাকে, প্রেগনেন্সি টেস্ট সহ। এটা নিয়ে আমার খুবই ভয় লাগছিল, কারণ সাদিফ আমাকে বারবার মানা করেছিল এরকম কোনো স্টেপ যেন আমি না নিই। বাসায় এসে খালামণি রুমে চলে গেলাম। এখন তো সাদিফ নেই, একা একা আমি রুমে ভয় পাব। তাই খালামণির সাথে খালামণির রুমে চলে গেলাম। সন্ধ্যায় সাদিফ অফিস থেকে এসেই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, আর আমি ট্রেতে করে উনার জন্য নাস্তা কফি নিয়ে টেবিলের ওপরে রাখলাম। ট্রে রেখে উঠে দাঁড়াতেই মাথা চক্কর দিয়ে উঠল। এদিকে শেফালিকে সেন্সলেস হতে দেখেই সাদিফ দ্রুত সোফা থেকে উঠেই ধরে ফেলল। ফুল বেবি, কি হলো? কথা বলো বউ। মা মা মা, আসো না এদিকে, দেখো ফুল সেন্সলেস হয়ে গেল। কথাগুলা বলেই সাদিফ শেফালিকে কোলে নিয়েই নিচে গেস্টরুমে শুইয়ে দিল, আর দ্রুত ডাক্তার তারকে কল করল। চোখ খুলেই দেখলাম সাদিফ আমার দিকে লাল চোখে তাকিয়ে আছে। মা, খালামণি, ভাবির মুখে হাসির ঝিলিক। এই তো তাকিয়েছে আপা। ফুল ফুল, আমার মা, তুই জানিস কত বড় সুসংবাদ দিল তুই আমাদের। আমি নানু হব। মায়ের কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল, আর আমাকে এমন কাঁদতে দেখেই সাদিফের আওয়াজে আমার আত্মা কেঁপে উঠল। মা, ও এখন কেন কান্না করছে?
আমি মানা করার পরও ও শুনেনি। ওর কিছু হইলে বা আমার বাচ্চার কিছু হইলে আমি ওকে মেরে ফেলবো একদম। সাদি, কি সমস্যা তোর? আল্লাহ ভরসা, সব ভালো হবে। আল্লাহ দিয়েছে তাই পাচ্ছিস বাচ্চা। মেয়েটাকে আর কিচ্ছু বলবি না তুই। রুবি চল, খুশির খবরটা জুমান ইতিকে দিয়ে আসি। সাথে সাথে পুরো রুম সাফ। আর আমি এই রাক্ষসের সাথে একা এই রুমে। হঠাৎ সাদিফ এসেই আমাকে কোলে তুলে নিলেন। আমি কানমাখা চোখে উনার দিকে তাকাতেই, একদম এভাবে তাকাবে না। কি করেছিস তুই? এটা ফুল। এত বড় ডিসিশন আমাকে ছাড়া নিয়ে নিলি। এখন আমার ডাক্তার ল কেয়ারফুল থাকতে হবে যে। আমি চোখ মুছে বললাম, আমি আমার বাবুর খেয়াল নিতে পারব। কারো হেল্প লাগবে না আমার। আমার কথায় সাদিফ হেসে আমাকে কোলে করেই আমাদের রুমের ব্যালকনিতে নিয়ে আবারও উনার কোলে বসিয়ে দিল। সাদিফ আমার পেটে হাত রেখে বললেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বউ, আমাকে এত বড় একটা খুশির খবর দেওয়ার জন্যে। আমাদের বেবি প্ল্যানিং নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। যাক, আল্লাহ আমাকে বাবা হওয়ার তৌফিক দিল। শুকরিয়া। আমি কথাগুলা শুনছি আর আমার সাদির দিকে তাকিয়ে আছি। কি সুন্দর আমার জামাই। এই মায়াবী মুখটাতে আজ বড্ড প্রশান্তির ছাপ দেখতে পাচ্ছি আমি। চুলগুলো কপালে দুলছে উনার, আর গেজ দাঁত দেখা যাচ্ছে উনার হাসির জন্যে। ব্যাস, আবারও ক্রাশ খেলাম। উনিই আমার বাবুর বাবা। টুপ করে উনার ঠোঁটে আমি চুমু দিয়ে দিল। আর উনি আমার দিকে অবাকের চোখে তাকাতেই, আমি ভালোবাসি অনেক আপনাকে সাদি বলেই উনার বুকে মুখ লুকালাম। আর সাদিফ আমার মুখ উনার হাত দিয়ে তুলে আমার ঠোঁটে ডিপলি চুমু দিচ্ছে আর ভালোবাসি প্রিয়তমা বলছেন। এই সুন্দর চাঁদের আলোতে আমি সাদিফের কোলে বসে চাঁদের আলোকে গায়ে মাখাচ্ছি আর সাদিফ আমার পেটে হাত রেখে দোয়া পড়ছে। এই যেন এক স্বর্গীয় সুখ, নিজের প্রিয় মানুষকে পাওয়া আর সাথে তার অংশকে পেটে ধারণ করা। খুবই ভাগ্যবতী আমি এমন মানুষকে আমার জীবনে পেয়ে। সাদিফ তার প্রিয়তমাকে জড়িয়ে ধরে আছে আর তাদের অনাগত সন্তানের জন্যে আল্লাহের কাছে দোয়া করছে। সাদিফ তার প্রিয়তমাকে নিজের করে পেয়েছে। নিজের ভালোবাসার উপর বিশ্বাস রেখেই সাদিফ তার প্রিয়তমাকে হাসিল করেছে। এখন শুধু একটাই অপেক্ষা, তার আর প্রিয়তমার ভালোবাসার অংশকে দেখা আর তাকে নিজের বুকে জড়িয়ে ধরা। আমার প্রিয়তমাকে পাওয়ার মতো এই দোয়াটাও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আর আমার প্রিয়তমা আমার ফুলকে আমার জীবনে দেওয়ার জন্যে আল্লাহের দরবারে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সমাপ্ত।